আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব। সরকারকে ইসির সাথে আলোচনার তাগিদ। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত ইসলামী। সংস্কার বিরোধী ও ইতিহাসের দায়ভার রয়েছে এমন দলের সাথে জোট করবে না এনসিপি। রাজশাহীতে নাহিদ ইসলাম। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। জোট করলেও রাজনৈতিক দলগুলোর নিজেদের প্রতীকেই নির্বাচন করা উচিত বলছেন বিশ্লেষকরা। আলোচনা ছাড়াই আরপিও সংশোধনের সমালোচনা। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধীনে সম্ভব নয়। চতুর্থ দিনের আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী। এবং আগামী নির্বাচন সুষ্ঠু করতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। অবৈধ সব অস্ত্র ভোটের আগেই উদ্ধারের প্রতিশ্রুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দিন থেকে জাতীয় নির্বাচনের দিন সহ যে কোনো দিন গণভোট আয়োজনের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সাথে আগামী সংসদকে অন্যান্য কাজের পাশাপাশি 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে গণভোটে পাশ হওয়া সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো। এই সময়ের মধ্যে পাশ না করতে পারলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের পথরেখা সম্বলিত বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐকমত্য কমিশন। কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এতে সুপারিশের বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, সুপারিশ মালাকে 3 ভাগে ভাগ করেছে কমিশন। সংস্কারের জন্য প্রথম ভাগে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে অধ্যাদেশ জারি, দ্বিতীয় ভাগে দাপ্তরিক সংস্কারের জন্য সরকারি নির্দেশ বা অফিস আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, তৃতীয় ভাগে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য দ্রুত সরকারকে গণভোট আয়োজনের আদেশ জারির পরামর্শ দিয়েছে কমিশন। একই সাথে পরবর্তী নির্বাচিত সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ক্ষমতা দিয়ে 9 মাসের মধ্যে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সংবিধানের সংশোধন, বিয়োজন ও পরিমার্জন করতে সুপারিশে বলা হয়েছে। এছাড়াও একটি বিকল্প প্রস্তাবও সরকারকে দিয়েছে কমিশন, যাতে সংস্কারগুলো বিল আকারে গণভোটের জন্য জনগণের সামনে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। এতে জনগণের মতামত পাওয়া গেলে পরবর্তী সংসদ সেই বিলগুলো পাশ করতে বাধ্য থাকবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। গণভোট বিষয়ে আলী রিয়াজ বলেন, প্যাকেজ আকারে একটি প্রশ্নই থাকবে গণভোটে, যেখানে সনদ ও খসড়া বিল সমর্থন করা হচ্ছে কিনা তা জানতে চাওয়া হবে। সরকারের এই আদেশে একটি গণভোটের আয়োজন করবেন। যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে। কমিশন তাদের সুপারিশে ভোটের সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ গঠনেরও প্রস্তাব দিয়েছে। এতে 10% নারী সদস্য থাকবে বলে প্রস্তাবনা দেওয়া হয়েছে। ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে উচ্চ কক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে
তা বাস্তবায়িত হবে। যে 48টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে সেসব বিষয় জনগণের কাছে নিয়ে যেতে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে সুপারিশে। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন ডক্টর রিয়াজ। আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। হতে পারে যে ওই 21টি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত, 19টি বিষয়ে একমত, 20টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে। এখনো এনসিপি সহ যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেনি তাদের দ্রুত সনদ স্বাক্ষর করার আহ্বানও জানিয়েছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। আমরা আশা রাখছি, যোগাযোগ রাখছি, প্রত্যাশা করছি এবং কমিশনের মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবেন, সেটাই আমরা আশা করি। মঙ্গলবারই সুপারিশমালা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে জমা দেন জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে জাতি নতুন বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হবে। গণ অভ্যুত্থানের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের বিশেষ আদেশ জারির মাধ্যমে শুরু হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। এরপর গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হবে চূড়ান্ত বাস্তবায়ন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। আড়ম্বরপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ প্রাঙ্গণে 17 অক্টোবর আয়োজিত হয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। তবে বাস্তবায়নে আশ্বস্ত না হয়ে সনদে স্বাক্ষর করেনি এনসিপি। এরপর বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন কয়েক দফা বৈঠক করে বিশেষজ্ঞদের সাথে। অবশেষে মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয় কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা তুলে দেন। এ সময় জুলাই ঘোষণাপত্রের পর জুলাই সনদকে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা, জুলাই ঘোষণার পরে জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া। জুলাই সনদ চূড়ান্ত করা ও বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাবনা তৈরিকে দীর্ঘ পরিশ্রমের ফসল উল্লেখ করে ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার উপর জোর দেন তিনি। এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তারপরে। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী শুরুতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবে সরকার। আদেশ জারির পর আয়োজন হবে গণভোটের। নির্বাচনের পর পরবর্তী সংসদ প্রথম অধিবেশনের পর থেকে 270 দিন পর্যন্ত কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে। আর এর মাধ্যমেই চূড়ান্ত আইনি ভিত্তি পাবে জুলাই জাতীয় সনদ। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি। ঐকমত্য কমিশনের অনেক সুপারিশের সমালোচনা করে দলটির নেতারা বলছেন, কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্য হাস্যকর কিছু অনুচ্ছেদ যোগ করেছে। আপত্তিকর সুপারিশগুলো বাদ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলেও জানান নেতারা। জোটভুক্ত রাজনৈতিক দলের যে কোনো প্রতীকে নির্বাচনের সুযোগ চায় বিএনপি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 9 মাস ধরে 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনার পর জুলাই সনদ তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। এখন স্বাক্ষর করছেন 17 অক্টোবর ওই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ 25টি দল। জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট, একই সাথে এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য সহ অনেক সুপারিশ রয়েছে সেখানে।
বিএনপি বলছে কমিশন তাদের সাথে আলোচনা না করেই অনেকগুলো অনুচ্ছেদ যোগ করেছে, যার কোনোগুলো হাস্যকর। জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি। আপত্তিকর সুপারিশগুলো বাদ দেওয়ারও দাবি জানান দলটির নেতারা। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদের জন্য তো কোনো নির্বাচন হচ্ছে না। আরপিও সংশোধন করে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত বাতিল করে ফেব্রুয়ারিতে আবারও জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না বা চায় না? অবশ্যই হবে, হতে হবে। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জোটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল। এনসিপি বিএনপির জোটে যোগ দিবে কিনা এমন আলোচনার জবাব দেন সালাউদ্দিন আহমদ। পরে কথা বলবো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত ইসলামী। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংশোধনী আরপিও অনুযায়ী নির্বাচনী জোট হলেও প্রার্থীরা নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান বহাল রাখার পক্ষে জামায়াত। মনির হোসেন তোপ রিপোর্ট। বহু আলোচনা ও সংলাপের পর সরকারের কাছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন। তবে এ বিষয়ে আদেশ জারির পর আবারও নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লিখিত 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে মঙ্গলবার দুপুরে আসে দলটির প্রতিনিধি দল। সিইসির সাথে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে জানান, গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হলে নানা শঙ্কা রয়েছে। সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে, এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময়। একই দিনে ভোট হলে নির্বাচন কেন্দ্রে সহিংসতা হতে পারে, 2-4টা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে। তো জাতীয় নির্বাচন প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে তাহলে গণভোটের দশাটা কি হবে? সংশোধিত আরপিও বিধান পরিবর্তন করে নির্বাচনী জোটের প্রার্থীরা যে কোনো দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তবে এই প্রস্তাবে আপত্তি জানিয়ে আরপিও সংশোধনী বহাল রাখার পক্ষে অবস্থান জানান জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এটা একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সংশোধন হয়ে গেছে। তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত? এটা ওনারা শুনেছেন। আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রত্যেক স্তরে কর্মকর্তা কর্মচারীদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিও জানিয়েছে জামায়াতে ইসলামী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নাহিদ বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, তবে সেখানে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আদেশ স্বাক্ষর করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে বিভাগীয় এমপি প্রার্থীদের সাক্ষাৎকার নেয় জাতীয় নাগরিক পার্টি। এ সময় জোটবদ্ধভাবে নির্বাচন অংশ নেয়া, জুলাই সনদে স্বাক্ষর করা এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বলেন এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপি। জোটে যাওয়ার সিদ্ধান্ত একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। কারণ আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে, আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়েই দাঁড়াতে চাই। গণভোটে নোট অফ ডিসেন্ট থাকলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না বলেও জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা যে সাংবিধানিক আদেশের কথা বলছি, আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে সেই মাত্রই আমরা জুলাই জাতীয় সনদ, সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব। নাহিদ বলেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করারও চেষ্টা চলছে। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিবাদী যারা রয়েছে, যারা পতিত শক্তি রয়েছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে। নির্বাচনকে ঘিরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সবকিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টিকাতে পারবে না, সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা, সেই আস্থা দিয়ে তাদের পাবে। একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির এই শীর্ষ নেতা। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জোট করলেও রাজনৈতিক দলগুলোর নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে দলগুলোর সাথে আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়া উপদেষ্টা পরিষদের তোলায় নির্বাচন কমিশনের আলোচনা করেছেন তারা। নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন তারা। নতুন দলের নিবন্ধন ও প্রতীক চূড়ান্তকরণ নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন মুখোমুখি হলে জনমনে শঙ্কা তৈরি হবে বলে মনে করছেন নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য জেসমিন টুলি। মিজান শাহজাহানের রিপোর্ট। সম্প্রতি উপদেষ্টা পরিষদে পাশ হওয়া আরপিওর ২০ নম্বর ধারা সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। তারা বলছে জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা রাখা উচিত নয়। তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে করবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার রয়েছে এবং সেইভাবেই নির্বাচন হয়েছে এই পর্যন্ত। তবে এনসিপি বলছে উপদেষ্টা পরিষদে পাশ হওয়া আইন বিএনপির চাপে সংশোধন করলে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আইনের খসড়া চূড়ান্ত করা ঠিক হয়নি ইসির। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের অবশ্যই বসা উচিত ছিল। জাতীয় পার্টিকে ডাকবে কি ডাকবে না সেটা কমিশন না ডাকলেও তার একটা যুক্তি থাকবে যে আমরা এই কারণে জাতীয় পার্টিকে ডাকতে চাচ্ছি না। আরপিওর সংশোধন যৌক্তিক বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলীয় প্রতীকে নির্বাচন করার ব্যাপারে আরপিও সংশোধনের যে জায়গাটা এসেছে, অর্থাৎ জোটবদ্ধ হলেও যার যার প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে, আমরা এটাকে সমর্থন করি। এই যুক্তির সঙ্গে একমত জেসমিন টুলিও। জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের প্রতীক ছেড়ে দিয়ে বড় দলের প্রতীক নেয়, তাহলে ওই দলের প্রতিনিধিত্ব সে তখন করছে না, তো আসলে সে তখন করছে ওই যে প্রতীকটা সে নিছে এবং ভোটাররা কিন্তু প্রতীক দেখে ভোট দেয়। 2018 সালের নির্বাচনে জামাতের ধানের শীষে ভোট করার অভিজ্ঞতা তুলে ধরে মজিবুর রহমান মঞ্জু বলেন, বারবার ভুল করা উচিত নয়। 2018 সালে জামাতের নেতারা কিন্তু তারা এই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। জামাতের তখন কিন্তু নিবন্ধন বাতিল ছিল। তাহলে জামাত যখন এই কাজটা করেছে তখন তাকে ওই নির্বাচনী যেই হলফনামা বা সেখানে কিন্তু একটা অসত্য কথা লিখতে হয়। তার দলের নাম কিন্তু একটা ঘর আছে, সেখানে কিন্তু জামাতের লোকেরা তাদের দলের নাম লিখে নেয়। ফলে পার্লামেন্টে গেলে কিন্তু তারা যদি নির্বাচিত হতেন, তারা কিন্তু বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতেন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জোরে সোরে এগুচ্ছে সরকার। তবে আগামী 3 মাসের মধ্যে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সরকার সহ অংশীজনদের মাঝে সমন্বয়হীনতা দূর করতে না পারলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি জানান, বেশ কিছু দেশ আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। তবে পর্যবেক্ষক পাঠানোর নামে কেউ যাতে নির্বাচনকে বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিত হবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইবো না। তবে আমরা এই পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, ইইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসলে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে করে যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সবার সমক্ষে প্রদর্শিত হোক। সরকারের কোনো কোনো উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের পক্ষে গণভোট নিয়ে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট 2006 সালের 28 অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠা তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, যারা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। তিনি বলেন, 30 থেকে 40 বছর আগের মিথ্যা মামলা সাজিয়ে যদি ফাঁসি দেয়া যায়, তাহলে 20 বছর আগের সত্য ঘটনার মামলা পুনর্জীবিত কেন করা হবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য দেশবাসী অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের প্রতিবাদ সমাবেশে তিনি আরো বলেন, ধর্মের নামে একটি দল দেশে বিভাজনের রাজনীতি করছে। জামায়াত এবং এনসিপিকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, দল দুটি নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ থেকে সরে এসে কর্মসূচি নিয়ে তাদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপির এই নেতা বলেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান, নির্বাচনের সাহস থাকলে আসেন। নির্বাচনের আগে অমুকটা করতে হবে, অমুকটা না করলে যাব না, অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না। ষড়যন্ত্র করে আজকে নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দিবেন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য। এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতেও সম্ভব। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের চতুর্থ দিনের শুনানিতে রিটকারীদের আইনজীবীরা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়ের উপর ভর করে আওয়ামী লীগ সরকার 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপি, জামায়াত সহ 6 বিশিষ্ট নাগরিক এবং একজন মুক্তিযোদ্ধা। পরে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। আপিল শুনানির চতুর্থ দিনে জামায়াতে ইসলামী ও মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষের আইনজীবীরা বিভিন্ন আইনি যুক্তি তুলে ধরেন। জামাতের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে বড় ভুল।
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও এখন তা বাস্তবায়ন সম্ভব নয়। বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি পলিটিক্যাল নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল, এবং এটিকে বাতিল করে যে কনসিকোয়েন্স তৈরি করা হয়েছে, এই কনসিকোয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেকদিন। আমরা চাই এটা এখানেই শেষ হোক। মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষের আইনজীবীরা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়েও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপনের নির্দেশনা ছিল। তবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেন সম্ভব নয় তারও ব্যাখ্যা দেন রিটকারীদের আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকারের আগের যে বিধানটা ছিল, এটি হলো সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে এই সরকার গঠিত হবে। তো সংসদই তো নাই, এটা ভাঙবে কি করে? হাইকোর্টের রায়ের যে নন পার্টি ক্যাটাগরি গভর্নমেন্টের বিষয়টা রেস্টোর করা আছে, সেই অনুপাতেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারাই ইলেকশন হবে। এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আগামী ইলেকশন হবে। পরের ইলেকশন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আসতে হয়, সেটা আসবে পরের ইলেকশন। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2011 সালের 10 মে রায় দেয় আপিল বিভাগ। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে আনসারের। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় 1 জন করে আনসার নিয়োজিত থাকবেন বলেও জানান উপদেষ্টা। তার আশা, ভোট গ্রহণ সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ। বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 2 নভেম্বর আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এদিন ঠিক করেন। গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 6 অক্টোবর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যে সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশবিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই। 2 নভেম্বর পরবর্তী আদেশের জন্য রেখেছেন। বাংলাদেশ শ্রম সংসদ অধ্যাদেশ 2025 কার্যকর হলে দেশে বৈদেশিক বিনিয়োগ কমবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। দুপুরে বিজিএমইএ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এই সময় কোনো কারখানায় 20 জন শ্রমিকের সমর্থন পেলেই ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার বিধান নিয়ে আপত্তি তুলেছে পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সেই সঙ্গে শ্রমিকদের সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি তোলা হয়েছে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025 নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়। বলা হয় 20 জন শ্রমিকের সম্মতিতে করা যাবে ট্রেড ইউনিয়ন। এরই পরিপ্রেক্ষিতে দুপুরে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এ সময় কোনো কারখানায় ২০ জন শ্রমিকের সমর্থন পেলেই ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার বিধান নিয়ে আপত্তি তোলে বিজিএমইএ। যারা প্রকৃত শ্রম আইন নিয়ে চর্চা করেন তারাই যেন সুযোগটা পান। আমরা সরকারকে দায়ী করছি, সরকার সুযোগ করে দিচ্ছে এই ট্রেড ইউনিয়নে যেন থার্ড পার্টি ইনভলভ হতে পারে। বিজিএমইএ সভাপতি বলেন, আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন হলে দেশ পিছিয়ে পড়বে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে মাশুল ৪১% করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। প্রফিট করার পরেও একটি সেবামূলক প্রতিষ্ঠানে হঠাৎ করে ৪১% শুল্ক বৃদ্ধি করা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না। বিজিএমএ সভাপতি বলেন, প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে হলে এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পথ মসৃণ করতে হলে সরকারকে সময় উপযোগী উদ্যোগ নিতে হবে। রপ্তানিমুখী শিল্প খাতের প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা অন্তত ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০% থেকে কমিয়ে এটাকে পার্সেন্টের নাম কমানো। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আপনারা অবগত। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ইসলামের বাণী প্রচার করতে গিয়ে নানাভাবে আলেম সমাজকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা ১২ আসনের বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। জামায়াত দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে ব্যবহার করে দলীয় প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে নীরব বলেন, ধর্মের নামে রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। গত ১৬ বছর অনেক মসজিদের খতিব মহোদয় জুমার দিনে বক্তব্য রাখতে গিয়ে তারা লাঞ্ছিত হয়েছেন, অবহিত হয়েছেন, মিথ্যা মামলা নিয়ে তারা কারাবরণ করেছেন। গত ১৬ বছর বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের বাংলাদেশের অনেক আলেম সমাজ বক্তব্য দিতে গিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার বক্তব্য যাওয়ায় তারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মিথ্যা মামলা নিয়ে তারা কারাবরণ করেছেন। দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির পথে বাংলাদেশ। ২০২০ সালে যেখানে ৬০ বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীর হার ছিল ১৩%, ২০৫০ সালে তা হবে ২০%। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক গবেষণামূলক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজধানীর গুলশানে এক হোটেলে এ প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং পারিবারিক কাঠামোর উপর প্রভাব ফেলবে। এতে বক্তব্য দেন সমাজ কল্যাণ সচিব আবু ইউসুফ, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুঙ্গা, আয়াত এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারপারসন তাহসিন আমান। বক্তারা বলেন, বৃদ্ধ বয়সের স্বাস্থ্য মানসিক সেবা নিশ্চিত করতে হবে। বৃদ্ধাশ্রমে থাকার বিষয়ে বৃদ্ধদের মানসিকতা পরিবর্তন করতে হবে। কুষ্টিয়ার ছেউরিয়ার লালনের আখড়াবাড়িতে 2 তিথিতে উৎসবের আড়ালে প্রকাশ্যে চলে মাদক সেবন ও ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ গাঁজা সেবন ও বেচাকেনা হলেও ব্যবস্থা নেওয়া হয় না। উল্টো খবর সংগ্রহ করতে গেলে ছদ্মবেশী বাউল সাধুদের হামলার শিকার হন সাংবাদিকরা। প্রকৃত লালন ভক্তদের দাবি, বাউল সম্রাট লালন শাহর ধর্ম ছিল মানব কল্যাণ। বাউল সেজে আখড়া বাড়িতে গাঁজাখোররা ঢুকে লালনের ভাবাদর্শে আঘাত ও ছেউরিয়ার ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন প্রকৃত বাউলরা। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সাধন করিয়া থাকে, তারা খাইছে গাঁজা, তারাই বর্তমান গাঁজা খায়। লালন কোনদিন গাঁজা খাইতো না এবং নিষেধ করছে। তার এক ভক্ত ছিল গাঁজা খাইতো, বুঝছেন, তাকে সে
আস্তানা থেকে ভার করে দিছে। আক্রাবাড়িতে ধানের ভিতরে বহুত কিছু নিষেধাজ্ঞা, কিন্তু আমরা বলতে পারলে বলতে গেলে আইন বলতে সাজিদ ধামের ভিতরে সরকারি আইনে মাছ দিচ্ছে, তাই না? সাজিদ ধর্ম, কিন্তু ত্যাগ যত ত্যাগ করা যায়। দয়া করে আপনারা যে সিদ্ধিরা যেতে এখান থেকে যেতে একটু চাপাইয়ে যেতে একটু অন্য জায়গায় যদি দেন, তাহলে আমার মনে হয় পরিবেশটা খুব সুন্দর হয়। এবছর তিরোধান দিবস উপলক্ষে প্রকাশ্যে মাদক সেবনের খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন স্থানীয় এক সাংবাদিক। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কুষ্টিয়ার ডিসি, তবে টেলিফোনে কথা বলেন কুমারখালী থানার ওসি। লালনের উৎসব চলেছে, তখন তো অসংখ্য মানুষ, এর ভিতরে সব ধরনের মানুষ ছিল, গাঁজা যা বলতেন এরাও ছিল। ওই সময় এখানে আমাদের কোনো কিছু করার ছিল না। লালনের জীবনাদর্শ হল মানবতার প্রচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একতা, আত্ম অনুসন্ধান এবং ধর্মীয় ও সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সহজ সরল জীবনযাপন। তিনি ছিলেন একজন মরমী কবি ও দার্শনিক, যিনি তার গানের মাধ্যমে এই আদর্শগুলো প্রচার করেছেন। কিন্তু নানা উৎসবের নামে ছদ্মবেশী সাধু বাউলদের অপকর্মে প্রশ্নবিদ্ধ হচ্ছে সাইজির সম্মান, ম্লান হচ্ছে আক্রাবাড়ির ঐতিহ্য। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর দেশ গড়ার প্রচেষ্টা এ লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা বৃদ্ধিতে হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম মাহমুদ। জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই হাইজিন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস ও সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ব্রাসেলসে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে রাশিয়াকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রানকেন। ন্যাটোর পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বার্তা সংস্থা আনাদোলু বেলজিয়ামের দৈনিক ডে মর্গেন এ প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎকারের বরাত দিয়ে একথা জানায়। সাক্ষাৎকারে ফ্রানকেন আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ন্যাটোর সমষ্টিগত মোট গোলা বারুদের চেয়ে 4 গুণ বেশি উৎপাদন করছে রাশিয়া, অথচ এ বিষয়ে ইউরোপের কোনো কেন্দ্রীয় সামরিক উদ্যোগ নেই। হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির। রাজধানী জেরুজালেমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ইউনিট কমান্ডারদের সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা থামেনি। নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি গাজার ফিলিস্তিনিদের উপর চাপ কিছুটা কমেছে, তবে সেখানে এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এছাড়া ইসরায়েল রাফা সীমান্ত দিয়ে অসুস্থদের দেশ ত্যাগেও বাধা দিচ্ছে। গাজার পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নীরবতার কারণে এসব হামলা চলছে। এবার খেলার খবর। প্রস্তুতির ঘাটতি এবং 5 মাস কোনো ম্যাচ না খেলায় বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সকালে দেশে ফিরে বিমানবন্দরে কথা বলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার নারীদের ওয়ানডেতে বিশ্বকাপে 8 দলের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশ। একমাত্র জয়টি এসেছে র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচে থাকা পাকিস্তানের বিপক্ষে। পরবর্তী বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন নিগার সুলতানা জ্যোতি। টাফ সিচুয়েশনগুলোতে কিভাবে ওভারকাম করতে হয় বা নার্ভ ধরে আসলে পারফরমেন্স করা, টিমটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসা, আমি বলবো এক্সপিরিয়েন্স আমাদের ভিতরে এখন অনেক ঘাটতি আছে। বাট বলবো টু বি অনেস্ট, আমরা যারা সিনিয়র প্লেয়ার ছিলাম আমাদের দায়িত্বটা বেশি ছিল, কারণ ইয়াং প্লেয়ারদেরকে আসলে আমরা প্রেশারাইজ করতে পারি না ওই জায়গাটাতে। সো ওই জায়গাটাতে হয়তো বা যদি আমরা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিলাম তারা যদি ওভারকাম করতে পারতাম, হয়তো বা আমরা আরো 2-1টা ম্যাচ জিততে পারতাম। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে টি-20 সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তবে ব্যর্থতা ভুলে কাল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও চায় ধারাবাহিকতা বজায় রেখে নিশ্চিত করবে সিরিজ জয়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এ যেন উঠতে থাকা টাইগার ব্যাটারদের মাটিতে নামিয়ে আনলো ক্যারিবিয়ানরা। টি-20 সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে টিম টাইগার্স। গেম অ্যাওয়ারনেসের অভাব, অতিরিক্ত শট খেলার প্রবণতা আর টপ অর্ডারের ভুল সিদ্ধান্ত এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের। এই ধরনের স্পোর্টিং উইকেটে যেখানে হরহামেশাই রানের ফুলঝুরি ছোটান ব্যাটাররা, সেখানে তামিম, সাইফ, লিটনরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। তাই ব্যাটিংয়ে উন্নতির বিকল্প নেই। আর কেউ সেট হলে দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসতে হবে বলে মনে করে টিম ম্যানেজমেন্ট। আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। নাসুম ভাই আমারে ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাই বাউন্ডারি মারতেছিল, এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এদিকে প্রায়ই পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এর থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজার পাশাপাশি পরবর্তী 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চায় টিম টাইগার্স। তাসকিন ভাই ভালো বল করছে, ব্যাক টু ব্যাক উইকেট দিছে, যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেসার টি-20তে। সো বলাররা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেইন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যান এক্সিকিউট করা, এক্সট্রা কিছু চিন্তা আমরা করতেছি না। তবে ছন্দের খুঁজে থাকা ক্যারিবিয়ানরা এই জয়কে দেখছে সুযোগ হিসেবে। তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় তারা। Being 1-0 up against Bangladesh provide that opportunity for us to turn it around. You know, we know Bangladesh is a tough team, especially at home, so definitely look on the next game and see how best we can improve and see if we can win the series then. বুধবার সন্ধ্যা 6টায় টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। টপ অর্ডারের এই ব্যর্থতা এবং মিডল অর্ডারের ফর্মহীনতা দূর করতে না পারলে দ্বিতীয় ম্যাচে আরো কঠিন পরিস্থিতিতে পড়তে পারে টিম টাইগার্স। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। জয় দিয়ে আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশের তরুণরা। সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে আফগান যুবাদের 5 রানে হারিয়েছে স্বাগত দেশের তরুণরা। দীর্ঘ 18 বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ঘিরে আগ্রহের কমতি ছিল না এলাকাবাসীর। টসে জিতে ব্যাটিং করে উজাইরুল্লাহ নিয়াজায়ের অপরাজিত 140 রানে 9 উইকেটে 265 রান সংগ্রহ করে আফগান তরুণরা। বাংলাদেশের বোলার ইকবাল হোসেন ইমন 57 রানে 5 উইকেট তুলে নেন। জবাবে কালাম সিদ্দিকীর 101 এবং রিজান হোসেনের অপরাজিত 75 রানে 46 ওভারে 4 উইকেটে 231 রান তুলে বাংলাদেশের যুবারা। এরপর আলোর স্বল্পতায় আর খেলা হয়নি। ডাকওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে 5 রানে জয় পায় বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আফগানিস্তানকে 3-2 সেটে হারিয়ে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। এই নিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতল মধ্য এশিয়ার দেশটি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের 5 ম্যাচের সবগুলো জিতে ফেভারিট হিসেবে ফাইনালে আসে তারা। শ্বাসরুদ্ধকর ফাইনালে 3-2 সেটে জয় পায় তুর্কমেনিস্তান। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় বিএনপির ক্রীড়া আমিনুল হক, ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান এবং সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব, সরকারকে ইসির সাথে আলোচনার তাগিদ।
নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বিএনপি। জুলাই সনদের আইন ভিত্তি নিশ্চিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত ইসলামী। সংস্কার বিরোধী ও ইতিহাসের দায়ভার রয়েছে এমন দলের সাথে জোট করবে না এনসিপি, রাজশাহীতে নাহিদ ইসলাম। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। জোট করলেও রাজনৈতিক দলগুলোর নিজেদের প্রতীকেই নির্বাচন করা উচিত বলছেন বিশ্লেষকরা। আলোচনা ছাড়াই আরপিও সংশোধনের সমালোচনা। সর্বোচ্চ আদালতের রায়ের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধীনে সম্ভব নয়। চতুর্থ দিনের আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী। এবং আগামী নির্বাচন সুষ্ঠু করতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। অবৈধ সব অস্ত্র ভোটের আগে উদ্ধারের প্রতিশ্রুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।